দর্শক, এলডিসি গ্র্যাজুয়েশনের পর ওষুধ শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের উপমহাব্যবস্থাপক আবু জাফর সাদিক। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। আপনাকে ধন্যবাদ। জি, এলডিসি গ্র্যাজুয়েশনের প্রভাব এখনই আমাদের উপর পড়ছে না, তবে এর প্রস্তুতি আমাদের এখন থেকেই নিতে হবে। এর জন্য সরকারি বেসরকারি পর্যায়ে আসলে কি কি জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন, আপনি কি মনে করছেন? ধন্যবাদ। দেখুন, এলডিসি ব্যাপারটি আমরা বেশ কিছুদিন যাবত আলোচনা করে এসেছি এবং এই সময়টি আমাদের জন্য যে নির্ধারিত সময় ছিল, আমরা যে ওয়েবার গুলো পেতাম সেগুলোর সময়কাল কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে। আপনি জানেন 2026 সাল স্বাভাবিক নিয়মে যদি চলে, তবে এখানে বলা প্রয়োজন যে আমরা 26 সাল সহ অন্যান্য যেসব টেকনোলজি যে ইস্যুগুলো আছে সেগুলো বিবেচনায় যদি রাখি, যে কোনো দেশ যদি টেকনোলজিতে অ্যাডভান্স করে তবেই কেবলমাত্র এলডিসি গ্রাজুয়েশন সম্পন্ন করলে সেই সুবিধাগুলো নিতে পারে। তো টেকনোলজিক্যালি আমরা অনেক জায়গায় অনেক উন্নয়ন করলেও নতুন ওষুধ যদি চিন্তা করি, একেবারে আমরা যেটাকে বলি ইনোভেটিভ মলিকুল, সেটা কিন্তু আমাদের দেশে এখনো তৈরি হয়নি। আমরা এখনো জেনেরিক যেই ওষুধগুলো সেগুলোর প্রতি জোর দিচ্ছি। সুতরাং যদি আমরা এই সুবিধাটা, অর্থাৎ এলডিসির যে সুবিধা, যেটা আমরা বলি যে বিশ্ববাজারে কোনো ওষুধ লঞ্চ হলে এলডিসির আওতাভুক্ত থাকার কারণে আমরা কিন্তু সেই ওষুধটা দেশে তৈরি করতে পারতাম, কিন্তু যখন এই সুযোগটা থেকে আমরা বের হয়ে আসবো তখন কিন্তু অনেক ঔষধ আমরা আর তৈরি করতে পারবো না। বিশেষত যে সমস্ত ওষুধের এখন পর্যন্ত প্যাটেন্ট আছে, তাহলে সেই ওষুধগুলো আমাদেরকে কি করতে হবে? হয় বিদেশ থেকে নিয়ে আসতে হবে, অথবা ওই যেই কোম্পানি এটা তৈরি করেছে তাদের সাথে আমাদের একটা আলোচনা করে তাদেরকে কোনো রয়্যালটি বা কোনো ফি দিয়ে তাদের কাছ থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এতে করে এখন যে ওষুধটার দাম যত আছে তার চাইতে কয়েক গুণ বেশি দামে কিন্তু কিনতে হতে পারে। তবে হ্যাঁ, যেটা ভালো দিক আমি বলবো যে এই সংখ্যাটা এখন যদি আমরা বিবেচনা করি, ঠিক কত সঠিক পরিমাপ করে বলা কঠিন, তবে মোট ঔষধের শতকরা 15 থেকে 20 ভাগ আমরা যদি বলি সেগুলোর প্যাটেন্ট কিন্তু এখনো এক্সিস্টিং। অর্থাৎ এই 15 থেকে 20 ভাগ ওষুধের ক্ষেত্রে আমরা মূল সমস্যাটা ফেস করব। বাকি যে সমস্ত ওষুধ অলরেডি অফ প্যাটেন্টেড হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অতটা সমস্যা বোধ করবো না। সুতরাং যে চ্যালেঞ্জগুলো আমাদের নেওয়া উচিত, প্রথমে আমি মনে করি যে এই নেগোশিয়েট করে এই সময়টাকে আগে বাড়ানো। কারণ আমরা কোভিড সময়কালীন পার করেছি, যেখানে আমাদের অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক কিন্তু আমরা করতে পারিনি। এটা একটা বড় গ্রাউন্ড, যে কোভিড আমাদেরকে অনেক দূর পিছিয়ে দিয়েছে, সেই একটা গ্রাউন্ড হতে পারে। দ্বিতীয়, একটা কিন্তু ক্লজ আছে যে উন্নত দেশগুলো বা যারা টেকনোলজিতে সাউন্ড, তারা কিন্তু আমাদেরকে টেকনোলজিতে আরো সাউন্ড করবে বা টেকনোলজি ট্রান্সফার, এই জিনিসগুলো কিন্তু নানাবিধ কারণে এই জিনিসটা হয়ে আসেনি। সুতরাং এটা আমাদের কিন্তু একটা উল্লেখযোগ্য পয়েন্ট হতে পারে যে আমরা এই জিনিসটাকে 2026 থেকে 2032 সাল পর্যন্ত যেন আমরা এটাকে এক্সটেন্ডেড করতে পারি। আমরা যদি 2032 সাল পর্যন্ত এক্সটেন্ডেড করতে পারি, এই সময়ের মধ্যে আমি একটু শেষ করে নিচ্ছি যে 2032 সালের মধ্যে আমরা অনেকগুলো মলিকুল যদি রেজিস্ট্রেশন করে রাখতে পারি, তাহলে কিন্তু এই মলিকুলগুলো আমরা লঞ্চ করতে পারবো। কিংবা এই 2032 সালের মধ্যে অনেক ওষুধ কিন্তু অফ প্যাটেন্টেড হয়ে যাবে, সেটাও কিন্তু তখন আমরা উৎপাদনের সক্ষমতা অর্জন করবো বা উৎপাদন করতে পারবো। সুতরাং এই জিনিসগুলো আমাদের একটু প্রথম যদি আমরা বলি, 1 নম্বর কাজ হবে এই জিনিসটাকে একটু পিছিয়ে দেওয়া। দ্বিতীয়, আমাদেরকে আরো নতুন ঔষধ দ্রুত রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা। জি, আবু জাফর সাদিক, আমরা দেখছিলাম সামান্য কিছু উদ্যোগেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি 33টা ওষুধের দাম কমানো সম্ভব হয়েছে। সামগ্রিক ক্ষেত্রে সেটা কতটা সম্ভব, এবং আপনি বলবেন যে ওষুধের দাম কমাতে আসলে সরকারের তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন? দেখুন, যে কোনো ওষুধের দাম বৃদ্ধি একজন রোগী কিংবা তার স্বজনের প্রতি একটা প্রভাব ফেলে, এবং এটা অত্যন্ত কোনো কোনো ক্ষেত্রে আমাদের জন্য দুঃখকর পরিস্থিতি তৈরি করে। তবে বাস্তবতা আমাদেরকে জানতে হবে ও বুঝতে হবে। বাস্তবতাটা হচ্ছে যে বর্তমান সময়ে কোম্পানিগুলোর অভ্যন্তরীণ পরিচালনা ব্যয় অনেকটা বেড়ে গেছে, যার কারণে অনেক কোম্পানি তাদের কিছু ঔষধ বিভিন্ন সময়, আমি বলছি না এক সময়, বিভিন্ন সময় তাদের ওষুধের দাম বাড়াতে বাধ্য হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন হয়তোবা, বাংলাদেশে প্রায় 29,408টি ওষুধ আছে। আমি যদি এসকিউ বলি, এসকিউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট। তো এই 29,408টি ওষুধের মধ্যে হয়তোবা 10টি ওষুধের দাম বেড়েছে বা 20টি ওষুধের দাম কমেছে, কিংবা একটা পরিবর্তন হয়েছে। এটা কিন্তু মূল যেই বাজার আমরা বলি যে 40,000 কোটি টাকা বাজার, সেখানে কিন্তু সিংহভাগকে নির্ধারণ করে না। সুতরাং সেটা একটা আমাদের বিবেচনায় রাখতে হবে। দ্বিতীয় আরেকটি কথা এখানে আপনি তুলেছেন যে ইডিসিএল এর দামের পরিবর্তন। এখানে একটা জিনিস কিন্তু আমি উল্লেখ করতে চাই, ইডিসিএল কিন্তু 8-10টা বাণিজ্যিক কোম্পানির মতো নয়। তাদের পরিচালনা পদ্ধতি, তাদের পরিচালনা ব্যয় এবং একটি বাণিজ্যিক কোম্পানির পরিচালনা ব্যয় একই রকম হতে পারে না। আর তাদের যে অপারেশনাল এরিয়া সেটা কিন্তু একরকম, আমাদের অপারেশনাল এরিয়াটা আরেক রকম।
তারা কিন্তু একটা নির্দিষ্ট হসপিটাল কেন্দ্রিক যেই প্রোডাক্টগুলোর প্রয়োজন সেগুলোর প্রতি তারা বেশি জোর দেয়। আমাদেরকে কিন্তু অ্যান্টি ক্যান্সার থেকে শুরু করে হসপিটাল প্রোডাক্ট, আপনি যদি বলেন ওটিসি প্রোডাক্ট, সবগুলো নিয়ে তৈরি করতে হয়। সুতরাং এই দুটি প্রতিষ্ঠানের পদ্ধতিগত, উৎপাদনগত সব দিক থেকে কিছু না কিছু পার্থক্য আছে। তবে আমরা এটাকে স্বাগত জানাই যদি ইডিসিএল আরো কম দামে ওষুধ তৈরি করে ভোক্তাদের মধ্যে দেয়, দেশের বিশাল জনগোষ্ঠী যদি এটার মধ্যে দিয়ে উপকৃত হয়, সেটা আমরাই সবচেয়ে খুশি হব। এখানে আমাদের আসলে সরকারি তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন ওষুধের দাম কমাতে? দেখুন, ওষুধের দাম কমানোটা অত্যন্ত জটিল প্রক্রিয়া, কারণ সরকার চাইলেই যে ওষুধের দাম কমিয়ে ফেলতে পারবে তাও নয়। তবে সরকারের একটা কাজ করতে পারে যে কিছু কিছু ওষুধের সরকার কিন্তু এখন ট্যাক্স মওকুফ করেছে। ধরুন অ্যান্টি ক্যান্সার প্রোডাক্ট আছে, হরমোন আছে, ইনসুলিন আছে, এরকম আরো কিছু ওষুধ, যে সমস্ত ওষুধ মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে কিন্তু আমরা ট্যাক্স কমাতে পারি। দ্বিতীয় আরেকটা হতে পারে, সরকার যদি কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করে বা বিশেষ কোনো সিস্টেম অ্যাপ্লাই করে, যাতে ওষুধ কোম্পানিগুলো অপেক্ষাকৃত কম দামে ইম্পোর্ট করতে পারে, সেটাই হবে আমার মনে হয় বড় একটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি।